একটা ক্লাসে আমি অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে আলোচনা করেছি। জিনিসটা কি, তার ডেফিনিশন কি, সেটা কিভাবে হয়, তার আয়নিক বেসিস কি, এ নিয়ে আলোচনা করেছি। সেই রিলেটেড আজকে আরেকটা ক্লাস নিচ্ছি, মানে অ্যাকশন পোটেনশিয়াল রিলেটেড কিছু টপিক বা বিষয় আছে যেটা জানা খুব দরকার, এবং আরেকটা পার্টে আমি ক্লাসটাকে পুরোপুরি শেষ করব। তো আজকে আমি যে জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব, তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো রিফ্র্যাক্টরি পিরিয়ড। এইটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট আসপেক্ট। এই জিনিসটা জানতেই হবে, বুঝতেই হবে, না হলে মেডিকেল সায়েন্সের অনেক কিছু জিনিস মানে অধরা থেকে যাবে। এটা একটা গেল। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে কিভাবে হয়, তার টাইপস কি কি জিনিস, আরো কতগুলো জিনিস জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আমি বলবো লোকাল পোটেনশিয়াল ভার্সেস অ্যাকশন পোটেনশিয়াল। এ দুটোর মধ্যে কি ডিফারেন্স, তার সাথে ছোট্ট করে একটা আমি আলোচনা করব রিও বেস অ্যান্ড ক্রোনাক্সি। আর শেষে ছোট্ট করে একটা বলবো আমি ফেনোমেনা অফ অ্যাকোমোডেশন। এই কয়েকটা জিনিস আজকে আমি খুব শর্টে ডিসকাস করব, যেটা জানা এবং বোঝা খুবই দরকার। এগুলো না জানলে অনেক কিছু জিনিস মেডিকেল সায়েন্সের বা নিউরোফিজিওলজিতে বা যে নিউরন রিলেটেড যে সমস্ত ডিজিজ আছে, বা এরপরে আমরা কার্ডিয়াক ফিজিওলজি পড়বো, তো সেগুলো বুঝতে অসুবিধা হয়। তার মধ্যে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। সেই জন্য সেটা আমি প্রথমেই আলোচনা করব। তো রিফ্র্যাক্টরি পিরিয়ড বুঝতে গেলে আগের দিন যে আমি অ্যাকশন পোটেনশিয়ালটাকে ডিটেলে এক্সপ্লেন করেছি, সেইটা কিন্তু জানতে হবে। সেটা না জানলে বা না বুঝলে এই রিফ্র্যাক্টরি পিরিয়ড কনসেপ্টটা বোঝা একটু ডিফিকাল্ট হবে। তবুও আমি কোরিলেট করে পড়ানোর চেষ্টা করব, যাতে করে বুঝতে কোনো অসুবিধা না হয়। তো প্রথমে শুরু করি রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটাকে বাংলায় বলা হয় নিঃসার কাল। মানে যে সময়ে একটা স্টিমুলাস দেওয়া হচ্ছে, বাট দেয়ার ইজ নো রেসপন্স, নো অ্যাকশন পোটেনশিয়াল। অর্থাৎ একটা নার্ভ বা মাসেল, কোন একটা এক্সাইটেবল সেলের মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল চলছে, বা অ্যাকশন পোটেনশিয়াল শেষ হওয়ার জাস্ট কিছুটা সময় পরে, ওই সময়টার মধ্যে আমরা যদি আবার স্টিমুলাস অ্যাপ্লাই করি, থ্রেশহোল্ড স্টিমুলাস বা তারও বেশি স্টিমুলাস, তাহলে অ্যাকশন পোটেনশিয়াল আর হবে না একটা সার্টেন টাইম অবধি। তারপরে আবার অ্যাকশন পোটেনশিয়াল হবে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাস অ্যাপ্লাই করি। ওই যে টাইম পিরিয়ডটা, যে টাইম পিরিয়ডে একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাস দেওয়ার পরেও বা দেওয়া সত্ত্বেও দেয়ার ইজ নো অ্যাকশন পোটেনশিয়াল, ওই যে টাইম পিরিয়ড, সেটাকেই বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড। আগে আমি ডিসকাস করে ব্যাপারটা, তারপরে আমি ডেফিনিশনটা পরে লিখছি। এটা বুঝতে গেলে প্রথমে একটু আমাদের আগের দিনে ফিরে যেতে হবে অ্যাকশন পোটেনশিয়ালে। এটা আমি আগের দিনে ডিসকাস করেছি। এইটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 মিলিভোল্ট ফর নিউরন সেল বা নার্ভ সেল। এইটা ছিল থ্রেশহোল্ড পোটেনশিয়াল লাইক -60 মিলিভোল্ট। তারপরে জিরো হবে একটা টাইমে, +65। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অফ সোডিয়াম। এটা যদি আমরা ধরি +35 মিলিভোল্ট।
আগের দিন আমরা অ্যাকশন পোটেনশিয়াল দেখেছি যে এইখানে একটা স্টিমুলাস অ্যাপ্লাই করলাম বা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, তারপরে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল একটু নেগেটিভিটি কমে যায়, ইট গোজ আপ টু থ্রেশহোল্ড পোটেনশিয়াল, তারপরে আমরা দেখেছি একটা র্যাপিড ডিপোলারাইজেশন হয়েছে। আপ টু +35, তারপরে রিপোলারাইজেশন হলো, হাইপার পোলারাইজেশন হয়, তারপরে আবার নর্মালাইজেশন হচ্ছে। এটা আমরা আগের দিন ডিসকাস করেছি এবং এটা আগের দিনে বলেছিলাম এটা হলো -85 মিলিভোল্ট ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অফ পটাশিয়াম। এটা ছিল আমাদের আগের দিনের, মানে এটা আমরা আলোচনা করেছি আগের দিন। তাহলে এইখানে যখন এটা আমরা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করছি, সেখানে কি হচ্ছে যে টাচ সেনসিটিভ কিছু সোডিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, হয়ে নেগেটিভিটি কিছুটা কমে ইট গোজ আপ টু থ্রেশহোল্ড পোটেনশিয়াল। তারপরে এখানে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়, প্রচুর পরিমাণে সোডিয়াম সেলের ভেতরে আসে, এটা র্যাপিড ডিপোলারাইজেশন হয়। তাহলে এইটাকে বলছি আমরা ডিপোলারাইজেশন। এটাকে বলেছিলাম অ্যাকশন পোটেনশিয়াল। তারপরে যেটা হয় যে +35 রিচ করে তখন কি হয়, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজড হয়ে যায়, তারপরে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়। প্রথমে খুব র্যাপিড রিপোলারাইজেশন হয়, এইটাকে বলা হয় র্যাপিড রিপোলারাইজেশন। এই র্যাপিড রিপোলারাইজেশন কেন হচ্ছিল না, এই সময় ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো মানে কাজ করা ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যায়, আর সেই সময় তাহলে এইগুলো ছিল ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে যায়। আর এই সময় কি হয়, যার ফলে সোডিয়াম সেলের ভিতরে আসতে পারে না, আর ঠিক এই সময়ে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়, তখন সেল থেকে পটাশিয়াম লিক করতে শুরু করে বা বেরোতে থাকে। এইটা হয় র্যাপিড হয়। তারপরে কি হয়, যত পটাশিয়াম বেরোতে থাকে সেলের ভিতরে কিছুটা নেগেটিভিটি ডেভেলপ করে, তখন পটাশিয়ামের এক্সিটটা একটু স্লো হয়ে যায়। সেই জন্য এই পিরিয়ডটাকে আমরা বলি আফটার ডিপোলারাইজেশন। কিন্তু এই যে পুরো জিনিসটা এখান থেকে শুরু করে এই অবধি, এইটাকে বলা যায় রিপোলারাইজেশন। কিন্তু এই যে প্রসেস অফ রিপোলারাইজেশন একবারে হয় না। যখন পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়, মানে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো, তখন যেহেতু সেলের ভেতরে পজিটিভিটি অনেক বেশি, মানে সোডিয়াম যেহেতু গেন করেছে, সেই সময় পটাশিয়ামের এক্সিটটা মানে সেল থেকে বেরিয়ে যাওয়াটা খুব র্যাপিড হয়, যার জন্য র্যাপিড রিপোলারাইজেশন। যেই কিছুটা র্যাপিডলি পটাশিয়াম বেরিয়ে গেল, তখন কি হচ্ছে, যেহেতু পজিটিভিটি লস হলো, ক্যাটায়ন লস হলো, কিছুটা নেগেটিভিটি ডেভেলপ করছে, কারণ রিপোলারাইজেশন হচ্ছে, তো ওই নেগেটিভিটির কারণে পটাশিয়ামের এক্সিটটা স্লো হয়ে যায়, তখন ধীরে ধীরে হয়। তখন এই রিপোলারাইজেশনটা ধীরে ধীরে হয়, এটাকেই বলা হয় আফটার ডিপোলারাইজেশন বা স্লো ডিপোলারাইজেশন আমরা বলতে পারি। এবার হচ্ছে এই যে পুরো ব্যাপারটা হচ্ছে, তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো কখন কি স্টেটে থাকছে। এখানে সেদিন আরেকটা জিনিস আমি বলিনি, এই যে পটাশিয়ামটা বেরিয়ে যাচ্ছে সেল থেকে, যখন ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হলো +35-এ, তখন সেলের ভেতর থেকে যেহেতু পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, সেল রিপোলারাইজ করছে। এই পটাশিয়াম বেরিয়ে যাওয়ার আরেকটা নাম হচ্ছে কারেন্ট অফ রেকটিফিকেশন, বলতে পারবো রেকটিফিকেশন কারেন্ট বা কারেন্ট অফ রেকটিফিকেশন, এটাকে আমরা বলতে পারি। মানে যেহেতু পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, সেল আবার রিপোলারাইজ হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয়
রেকটিফিকেশন কারেন্ট, এইখানে আমি লিখে দিচ্ছি। রেকটিফিকেশন কারেন্ট যেটা হচ্ছে যে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল দিয়ে যে পটাশিয়ামটা বেরিয়ে যাচ্ছে, সেল আবার রেকটিফাই করছে, রিপোলারাইজ হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় রেকটিফিকেশন কারেন্ট। তো আশা করছি এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমাদের জানতে হবে বা বুঝতে হবে যে কোন স্টেট এবং কোন অবস্থায় ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো কিভাবে থাকে। যখন সেল রেস্টিং এ ছিল, মানে কোন স্টিমুলাস অ্যাপ্লাই হয়নি, ভোল্টেজ গেটেড যে সোডিয়াম চ্যানেলগুলো সেগুলো কি হচ্ছে, এটাকে ধরি আমরা আউটার গেট, এটা ইনার গেট, বা এটা বলতে পারি আমরা অ্যাক্টিভেশন গেট বা ইনঅ্যাক্টিভেশন গেট। রেস্টিং কন্ডিশনে কি হয়, ইনঅ্যাক্টিভেশন গেটটা ওপেন থাকে আর অ্যাক্টিভেশন গেটটা বা আউটার গেটটা ক্লোজ থাকে। এইটা হচ্ছে রেস্টিং কনফিগারেশন অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এবার যখন এইখানে ডিপোলারাইজ হয়ে গেছে তখন কি হচ্ছে, এইখানে মানে থ্রেশোল্ড পোটেনশিয়ালে এসে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়, ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, ইনার গেট বা ইনঅ্যাক্টিভেশন গেট ওপেন থাকে আর আউটার গেট বা অ্যাক্টিভেশন গেট ওপেন হয়ে যায়। তখন কি হচ্ছে যে সেলের ভেতরে প্রচুর পরিমাণে সোডিয়াম ঢুকতে থাকে। অর্থাৎ এই যে থ্রেশোল্ড পোটেনশিয়ালের পর থেকে আপ টু +35, এইটা হচ্ছে বিকজ অফ র্যাপিড এক্সপ্লোসিভ এন্ট্রি অফ সোডিয়াম ইনসাইড দ্য সেল ভায়া দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এইটা হলো, এটা ছিল রেস্টিং কনফিগারেশন, আর এইটা হচ্ছে অ্যাক্টিভ কনফিগারেশন, যেখানে হচ্ছে ইনঅ্যাক্টিভ গেট ওপেন আছে, অ্যাক্টিভ গেটটা ওপেন হয়ে গেছে। এটা কতক্ষণ অবধি চলতে থাকে, +35। যেই +35 রিচ করে তখন এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো, এগুলো কি হয়, ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে যায়। যদি আমি এই অবধি ধরি, এখানে যখনই যাচ্ছে তখনই কি হচ্ছে, এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে যায়, যেখানে হচ্ছে অ্যাক্টিভ গেট বা আউটার গেট ওপেন থাকে, বাট ইনার গেট বা ইনঅ্যাক্টিভ গেটটা ক্লোজড হয়ে যায়, যার জন্য সোডিয়াম এন্ট্রি নিতে পারে না। তারপরে কি হয়েছে, এই জায়গাতে এসে এবং এটা চলতে থাকে, এই যে ইনঅ্যাক্টিভ কনফিগারেশন অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এইটা চলতে থাকে আপ টু নর্মালাইজেশন। তারপর এইটা যেই নর্মালাইজেশন হয়ে যায়, তারপরে আবার হচ্ছে সোডিয়াম চ্যানেলগুলো রেস্টিং কনফিগারেশনে চলে যায়, যেখানে হচ্ছে ইনঅ্যাক্টিভেশন গেটটা ওপেন আর অ্যাক্টিভেশন গেটটা ক্লোজড হয়ে যায়। তাহলে প্রথমে ছিল রেস্টিং কনফিগারেশন অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, যখন নর্মালাইজেশন হয়ে গেল ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো আবার রেস্টিং কনফিগারেশনে চলে গেছে। যখন থ্রেশোল্ড পোটেনশিয়ালে রিচ করেছে তখন হচ্ছে সোডিয়াম চ্যানেলগুলো, মানে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো অ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে, অ্যাক্টিভ গেট ইনঅ্যাক্টিভ গেট দুটোই ওপেন, যার ফলে সোডিয়াম এন্ট্রি হচ্ছে। যে +35 চলে গেল তখন কিন্তু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে, যেখানে ইনঅ্যাক্টিভ গেট বা ইনার গেটটা ক্লোজড, আউটার গেটটা ওপেন আছে, তখনও কিন্তু সোডিয়াম এন্ট্রি হচ্ছে না। এবার আসি যে এই যে আমরা বলছি রিফ্র্যাক্টরি পিরিয়ড, মানে এই যে একটা অ্যাকশন পোটেনশিয়াল শুরু হলো, এই অবধি একটা অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে, তারপরে হাইপার পোলারাইজ হয়ে তারপরে নর্মালাইজেশন হচ্ছে, এখানে কাজ করছে সোডিয়াম পটাশিয়াম এটিপি এর চ্যানেল। তাহলে এই যে টাইম পিরিয়ডটা, যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল শুরু হলো, গেটটা ওপেন হলো, তারপরে এই অবধি এই যে সময়টা, এই সময়টাতে যদি এখানে কোনো একটা সেকেন্ড স্টিমুলাস দেওয়া হয়, মানে একটা অ্যাকশন পোটেনশিয়াল চলছে অনগোয়িং, শেষ হলো, তারপরে হাইপার পোলারাইজে নর্মালাইজেশন হচ্ছে, এই যে টাইম পিরিয়ডটা, এই সময় যদি আবার একটা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা হয়, দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল। এইটাই হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে এই সময়টাই হচ্ছে আমি কোনো যদি সেকেন্ড থ্রেশহোল্ড কোনো স্টিমুলাস অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন পোটেনশিয়াল হবে না।
এইটাই হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ডের ডেফিনিশনটা হচ্ছে, এটা হচ্ছে একটা টাইম ডিউরিং দ্য অ্যাকশন পোটেনশিয়াল or আফটার পোটেনশিয়াল when an excitable cell cannot respond normally to a new stimulus। মানে যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল চলছে বা ঠিক তার পরে পরে এই সময় এক্সাইটেবল সেলে যদি আবার একটা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা হয়, দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল হতে গেলে আবার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে রেস্টিং কনফিগারেশনে যেতে হবে। এইখানে আবার যদি একটা আমি স্টিমুলাস অ্যাপ্লাই করি থ্রেশহোল্ড স্টিমুলাস, তাহলে আবার কিন্তু একটা অ্যাকশন পোটেনশিয়াল হবে। তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ডের ডেফিনেশনটা হচ্ছে, দ্য রিফ্র্যাক্টরি পিরিয়ড ইজ দ্য টাইম ডিউরিং অ্যান্ড আফটার অ্যান অ্যাকশন পোটেনশিয়াল হোয়েন an excitable cell like neuron or muscle cell cannot respond to a normally new stimulus। তাহলে বোঝা গেল, তাহলে যখন অ্যাকশন পোটেনশিয়াল চলছে বা তারপরে এই টাইম অবধি যদি নতুন কোন একটা স্টিমুলাস অ্যাপ্লাই করা হয় থ্রেশহোল্ড স্টিমুলাস, তাহলে কি হবে, নর্মাল এটা রেসপন্ড করবে না অ্যান্ড দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল। তো এইটাই হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এবার রিফ্র্যাক্টরি পিরিয়ড যখন আমি বলতে যাব, এখানে দুটো জিনিস আসবে। তাহলে এবার আমি বলি, তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি? ইট ইজ দ্য টাইম ডিউরেশন during and after an action potential when a threshold stimulus is applied to a excitable cell and it can't produce an action potential। তাহলে এইটা হলো রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে আবার দুটো ব্যাপার আছে, একটাকে বলি আমরা অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং আরেকটাকে বলি আমরা রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড দুটো টাইপের হয়, একটাকে বলি আমরা অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, আরেকটাকে বলি আমরা রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই জিনিসটা এবার বুঝতে হবে যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড বা পরম নিঃসারকাল, আর আরেকটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড বা আপেক্ষিক বা তুলনামূলক একটা রিফ্র্যাক্টরি পিরিয়ড বলতে আমরা কোনটাকে বুঝবো। এবার যদি আমরা এই টাইম ডিউরেশনটা দেখি, মানে থ্রেশহোল্ড পোটেনশিয়াল যেই মানে রিচ করলো, তারপরে কি হয়েছে, যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো অ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে, যার ফলে কি হচ্ছে, সেলের ভেতরে প্রচুর পরিমাণে সোডিয়াম আসছে এবং এই অবধি এই যে টাইম পিরিয়ডটা। এবার এইখানে কি ঘটনাটা ঘটছে, মানে এই যে পুরো টাইমটা যখন থ্রেশহোল্ড পোটেনশিয়ালে রিচ করেছে, সোডিয়াম এন্ট্রি হতে শুরু করেছে, তারপরে র্যাপিড রিপোলারাইজেশন হচ্ছে, তারপরে হচ্ছে আফটার ডিপোলারাইজেশন বা স্লো ডিপোলারাইজেশন হচ্ছে, এই যে টাইম ডিউরেশনটা, এই টাইম ডিউরেশনে কি হয়, এখানে যতগুলো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ছিল বা আছে একটা সেলের মধ্যে, এক্সাইটেবল সেল, সেটা মাসেল বা নার্ভ সেল হতে পারে, ওই পার্টিকুলার সেগমেন্টে বা নিউরন বা মেমব্রেনের মধ্যে
যতগুলো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ছিল সবগুলোই কিন্তু, মানে এই সময়টা যদি আমরা ধরি এখান থেকে, এখান থেকে, তাহলে এখানে কি হচ্ছে, এই সময়টা মানে যখন স্পাইক বা +35 হয়ে গেছে, এই যে সময়টা, এই সময় কি হচ্ছে যে +35 হয়ে গেল, সমস্ত সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে। অর্থাৎ যখন অ্যাকশন পোটেনশিয়াল +35 হয়ে গেছে, সমস্ত ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো তখন কি হয়েছে, ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে, প্রত্যেকটা যতগুলো ওখানে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল আছে। যার ফলে এই সময়টাতে আমি যত বড় একটা স্টিমুলাসে অ্যাপ্লাই করি না কেন, সে যত বড় সুপ্রা থ্রেশোল্ড যত স্ট্রেংথে একটা স্টিমুলাস আমি দিই না কেন, এই ইনঅ্যাক্টিভ কনফিগারেশন গুলো কিন্তু চেঞ্জ হবে না। যার ফলে এখানে যত বড়ই আমি একটা স্টিমুলাস অ্যাপ্লাই করি না কেন, দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল। এবং এটাকেই বলছি আমরা অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। অর্থাৎ যখন +35 রিচ করে গেছে এবং আপ টু রিপোলারাইজেশন, এই যে টাইম ডিউরেশনটা, যেহেতু এখানে সমস্ত ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে, এখানে যতই সুপ্রা থ্রেশোল্ড, যত হায়ার স্ট্রেংথের স্টিমুলাস অ্যাপ্লাই করা হোক না কেন, এই সোডিয়াম চ্যানেলগুলো কিন্তু অ্যাক্টিভ কনফিগারেশনে যাবে না, কোনো এক্সট্রা সোডিয়াম এন্টিয়ার হবে না ভায়া দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল। এটাকেই বলা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড বা পরম নিঃসারকাল। কোনোভাবেই কোনো মতেই অ্যাকশন পোটেনশিয়াল হবে না, যতই বড়ই একটা সুপ্রা থ্রেশোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা হোক না কেন। নো ম্যাটার হাউ স্ট্রঙ্গার ইজ দ্য স্টিমুলাস, দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল এই টাইম পিরিয়ডটাতে। এই টাইম পিরিয়ডটাই হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। যেই পোলারাইজ হয়ে গেছে, এর মানে রিপোলারাইজ হয়ে গেছে, তারপরে এটা হলো কি হাইপার পোলারাইজেশন, তারপরে নর্মালাইজেশন। এই যে টাইম পিরিয়ডটা, এটাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো যেগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে, মিলিয়ন নাম্বারে আছে, এই সময় দেখা যায় কিছু কিছু, মানে যতগুলো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছিল এবং ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে, তার মধ্যে দেখা যায় এই সময়টাতে কিছু কিছু সোডিয়াম চ্যানেল, নট অল, ফিউ, মানে কিছু কিছু আবার হচ্ছে এই গেটটা ওপেন হতে শুরু করে, মানে এইটা ওপেন হয়ে গেছে, এইটা হচ্ছে, মানে কিছুটা এই কনফিগারেশনে চলে যায়, বা রেস্টিং, আরো বলা ভালো রেস্টিং কনফিগারেশনে চলে যায় এই সেগুলো। তার মানে হচ্ছে যেই রিপোলারাইজেশন হয়ে গেছে তারপরে হাইপার পোলারাইজ হচ্ছে, এই সময়টায় কি হচ্ছে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলোর কিছু কিছু, সবগুলো না, কিছু কিছু সাম চ্যানেলগুলো কি হয়, রেস্টিং কনফিগারেশনে চলে যায় বা যেতে শুরু করে। কনফিগারেশনে যেতে শুরু করে। প্লাস এই সময় কি হচ্ছে, সেল থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, মানে সেলের ভিতরে কিছুটা নেগেটিভিটি ডেভেলপ করেছে, এবং সেই নেগেটিভিটি কিন্তু মানে থ্রেশোল্ড পোটেনশিয়ালের থেকেও কম, সেই জন্য এটাকে বলা হয় হাইপার পোলারাইজেশন। তাহলে কি হচ্ছে, এখানে দুটো জিনিস হচ্ছিল, এখানে যেমন ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে আছে সোডিয়াম চ্যানেলগুলো, এখানে এই টাইম পিরিয়ডে কোনো মতে অ্যাকশন পোটেনশিয়াল সম্ভব না, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই সময় কি হচ্ছে যে সোডিয়াম চ্যানেলগুলো কিছুটা, মানে বেশিরভাগগুলোই, ম্যাক্সিমামটাই ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে থাকে, আর কিছু কিছু রেস্টিং কনফিগারেশনে যেতে শুরু করে, আর পটাশিয়াম লিক কিন্তু হতেই আছে। এই সময় যদি একটা এখানে সুপ্রা থ্রেশোল্ড একটা স্টিমুলাস অ্যাপ্লাই করা যায়, এখানে নর্মাল স্টিমুলাস দিলে কিন্তু হবে না, মানে এই যে কয়েকটা সোডিয়াম চ্যানেল আছে তাদেরকে ওপেন করতে হলে, যেগুলো হচ্ছে কয়েকটা বা কিছু রেস্টিং কনফিগারেশনে চলে গেছে, এদেরকে ওপেন করাতে হলে একটা সুপ্রা থ্রেশোল্ড স্টিমুলাস দিতে হবে, তাহলে এইগুলো ওপেন হবে, কিছুটা সোডিয়াম আসবে, কিছুটা পজিটিভিটি চেঞ্জ হবে, তখন এইখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল হওয়া সম্ভব। সেই জন্য এটাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড।
এবং এখানে যে অ্যাকশন পোটেনশিয়ালটা হবে সেটা কিন্তু আগের মতো অ্যাম্পলিটিউড হবে না, লেস অ্যাম্পলিটিউডের হবে। হয়তো দেখা গেল এরকম একটা অ্যাকশন পোটেনশিয়াল হয়ে গেল। তাহলে এটাকেই বলা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডটা হলো সেই সময়টা যখন হচ্ছে যে প্রত্যেকটা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে রয়েছে সেই সময়টা। তারপর যখন কিছু কিছু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল রেস্টিং কনফিগারেশনে আসতে শুরু করেছে, পটাশিয়াম লিকেজটা স্টিল কন্টিনিউইং, সেই সময় যদি একটা সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা যায় তাহলে তখন একটা লো অ্যাম্পলিটিউডের অ্যাকশন পোটেনশিয়াল হওয়া সম্ভব বা হবে, সেটাকেই বলা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে আশা করছি রিফ্র্যাক্টরি পিরিয়ড জিনিসটাকে বোঝা গেল, এবং সেটা দুটো টাইপ, অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা বুঝতে হয়তো কোনো অসুবিধা হলো না। আবার রিপিট করছি, অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে সেই টাইম ডিউরেশনটা যখন প্রত্যেকটা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে রয়েছে। এখানে যত বড় একটা সুপ্রা থ্রেশহোল্ড বা যত বড় স্টিমুলাসের একটা স্ট্রেংথের স্টিমুলাস দেওয়া হোক না কেন, এই সোডিয়াম চ্যানেলগুলো কিন্তু রেস্টিং কনফিগারেশনে যাবে না বা ওপেন হবে না, অ্যাক্টিভ হবে না, কোনো এক্সট্রা সোডিয়াম এন্ট্রি হবে না। সো দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল হাউ পাওয়ারফুল ইজ দ্য স্টিমুলাস। তাহলে সেটাকেই বলছি আমরা অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। তারপরে যে পোলারাইজ হয়ে গেল, রিপোলারাইজ হয়ে গেল, হাইপার পোলারাইজেশন শুরু হচ্ছে, কিছু কিছু সোডিয়াম চ্যানেল রেস্টিং কনফিগারেশনে যেতে শুরু করে, পটাশিয়াম লিকিং কন্টিনিউ আছে, সেই সময় যদি একটা সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা যায় তাহলে একটা লো অ্যাম্পলিটিউডের অ্যাকশন পোটেনশিয়াল হবে, এবং সেই টাইম পিরিয়ডটাকে বলছি আমরা রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তো আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। অ্যাকচুয়ালি এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এটা থাকার বা হওয়ার উদ্দেশ্যটা কি? এরকম তো হতেই পারতো যে একটা অ্যাকশন পোটেনশিয়াল চলছে, আবার একটা স্টিমুলাস দিলাম, আবার একটা অ্যাকশন পোটেনশিয়াল হয়ে গেল। এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা রাখা হয়েছে বা নেচার সেট করেছে, ক্রিয়েট করেছে, এর উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে যে অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হলো সেটা যেন ফার্দার ফরওয়ার্ড প্রোপাগেশন হতে পারে। তাহলে ফরওয়ার্ড প্রোপাগেশনটাকে হেল্প করার জন্যই কিন্তু একটা রিফ্র্যাক্টরি পিরিয়ড রাখা হয়েছে বা আছে, নেচার এইভাবেই ইভলভ করেছে। এখানে একটা জিনিস আমরা জেনে নিতে পারি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে স্টিমুলাস কত রকমের হয়? একটা সিম্পল জিনিস একটা আমরা বুঝে গেছি, সেটা হলো এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এইটা হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়াল, এটা -70, এটা হলো -60 মিলিভোল্ট। যদি এখানে একটা স্টিমুলাস অ্যাপ্লাই করা যায় তাহলে কি হবে, এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল মানে মেকানিক্যালি সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল দিয়ে কিছুটা সোডিয়াম এন্ট্রি হবে সেলের মধ্যে, যাতে করে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নেগেটিভিটি কমে গিয়ে -60 আসলো, তখন এটাকে বলি আমরা থ্রেশহোল্ড পোটেনশিয়াল। তখন কি হয়, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়, যার ফলে অ্যাকশন পোটেনশিয়াল হয়। তাহলে এরকমও তো হতে পারে যে একটা আমি স্টিমুলাস দিলাম, খুব মাইনর স্ট্রেংথের হতে পারে, যে ছোট্ট একটা স্টিমুলাস আমি এখানে অ্যাপ্লাই করলাম, এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কিছুটা নেগেটিভিটি করলো, মানে সোডিয়াম এন্ট্রিটা এতটা কম হলো যে নেগেটিভিটি কিছুটা কমলো, বাট ইট ইজ নট এবল টু টাচ দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল। তাহলে কি হবে, এই অ্যাকশন পোটেনশিয়ালটা কিন্তু আর হবে না, তাহলে কি লোকালে ডাই হয়ে যাবে। আমি হয়তো তার থেকে আর একটা স্ট্রঙ্গার একটা স্টিমুলাস দিলাম, আর হয়তো কিছুটা বেটার মানে বেশি সোডিয়াম এন্ট্রি হলো, কিন্তু
নেগেটিভিটি কমলেও এতটা কমেনি যাতে করে থ্রেশহোল্ড পোটেনশিয়াল অব্দি রিচ করতে পারে, তাহলে আবার কি হবে, এটা লোকালি ডাই আউট হয়ে যাবে। আমি তার থেকে আরেকটু বেশি স্ট্রঙ্গার স্টিমুলাস দিলাম, আবার হয়তো কিছুটা সোডিয়াম বেশি এন্ট্রি হলো, কিন্তু এটা থ্রেশহোল্ড পোটেনশিয়াল অব্দি রিচ করতে পারলো না, তাহলে আবার অ্যাকশন পোটেনশিয়ালটা হবে না, আবার লোকালে ডাই আউট হয়ে যাবে। আবার হয়তো একটা স্ট্রঙ্গার স্টিমুলাস দিলাম, এইবার এটা হচ্ছে থ্রেশহোল্ড স্টিমুলাস, যে ভোল্টেজ লাইন সেটাকে টাচ করলো, তখনই কিন্তু একটা অ্যাকশন পোটেনশিয়াল হবে। তাহলে এইখানে আমাদেরকে এমন একটা স্টিমুলাস অ্যাপ্লাই করতে হবে যাতে করে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 থেকে কমে গিয়ে অ্যাটলিস্ট -60-তে রিচ করতে পারে, এতটা স্ট্রেংথের স্টিমুলাস দেবো যাতে করে ওই মেকানিক্যালি সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল দিয়ে সেই পরিমাণ সোডিয়াম চ্যানেল এন্ট্রি করে, যাতে করে এই থ্রেশহোল্ড পোটেনশিয়ালটা নেগেটিভিটি কমে গিয়ে থ্রেশহোল্ড পোটেনশিয়াল অফ দ্য রিচ করে। তাহলে এই থ্রেশহোল্ড পোটেনশিয়ালে কি হবে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো অ্যাক্টিভ হবে বা ওপেন হবে, যার ফলে অ্যাকশন পোটেনশিয়ালটা হবে। এটা হলো বেসিক জিনিস। তাহলে থ্রেশহোল্ড স্টিমুলাস বলতে সেই স্টিমুলাসটাকে মানে বোঝায়, যেটা হচ্ছে যে স্টিমুলাসটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালকে থ্রেশহোল্ড পোটেনশিয়াল অবধি নিয়ে যেতে পারে, যার ফলে অ্যাকশন পোটেনশিয়ালটা হবে। এবার তার থেকে যদি কম স্ট্রেংথের আমি একটা স্টিমুলাস দিই, যেটা হচ্ছে যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালকে থ্রেশহোল্ড পোটেনশিয়াল অবধি নিয়ে যেতে পারছে না, অতটা সোডিয়াম এন্ট্রি হচ্ছে না, তাহলে সেই স্টিমুলাসটাকে বলবো আমরা সাব থ্রেশহোল্ড স্টিমুলাস। আর একটা স্টিমুলাস দিলাম যার স্ট্রেংথটা কিন্তু থ্রেশহোল্ড স্টিমুলাস থেকেও বেশি, সেটা দিলে কি হবে, ডেফিনেটলি সোডিয়াম এন্ট্রি হবে, অ্যাকশন পোটেনশিয়াল হবে, তাহলে সেইটাকে বলি আমরা সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস। কারণ হচ্ছে যে অ্যাকশন পোটেনশিয়াল হতে গেলে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হতে হবে, আর ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয় একমাত্র থ্রেশহোল্ড পোটেনশিয়ালে। তাহলে এই অবধি পোটেনশিয়াল যদি রিচ না করতে পারে, তাহলে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে না, সো দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে সেই যে স্টিমুলাস যেটা হচ্ছে যে সোডিয়াম এন্ট্রির ফলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালকে ইট ক্যান ব্রিং আপ টু দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল, তো সেটাকেই বলছি আমরা থ্রেশহোল্ড স্টিমুলাস। তার থেকে কম স্ট্রেংথ হলে সেটা হবে সাব থ্রেশহোল্ড, আর তার থেকে যদি বেশি হয় সেটাকে বলি আমরা সুপ্রা থ্রেশহোল্ড। তাহলে সাব থ্রেশহোল্ডে নো অ্যাকশন পোটেনশিয়াল হবে না, এটাতে অবশ্যই অ্যাকশন পোটেনশিয়াল হবে, এবং সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাসেও কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল হবে। তাহলে এই জিনিসটা আশা করি বোঝা গেল যে হোয়াট ইজ থ্রেশহোল্ড স্টিমুলাস, হোয়াট ইজ সাব থ্রেশহোল্ড এন্ড হোয়াট ইজ সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এসে যায়, এই যে একটা সাব থ্রেশহোল্ড স্টিমুলাস দেওয়ার ফলে ছোট ছোট অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে, যেগুলো লোকালি ডাই আউট করে যাচ্ছে, নট রিচিং আপ টু দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল, এগুলোকে বলা হয় লোকাল পোটেনশিয়াল। এবার আমি বলবো যে লোকাল পোটেনশিয়াল এবং অ্যাকশন পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স কি। এটা হচ্ছে লোকাল পোটেনশিয়াল আর অ্যাকশন পোটেনশিয়াল। লোকাল পোটেনশিয়ালটা হচ্ছে, এটা হচ্ছে লোকাল ফ্লাকচুয়েশন অফ মেমব্রেন পোটেনশিয়াল বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অ্যান্ড নট প্রোপাগেটিং। তাহলে এটা হলো বেসিক্যালি লোকাল ফ্লাকচুয়েশনস অফ মেমব্রেন পোটেনশিয়াল, আর এটা হচ্ছে নন প্রোপাগেটিং।
জিনিসটা কি, যেটা একটু আগে আমি এক্সপ্লেন করলাম, আচ্ছা এখানে এইটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এইটা হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়াল, -70 মিলিভোল্ট, -60 মিলিভোল্ট। তাহলে এখানে একটা সাব থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে পোটেনশিয়াল কিছুটা চেঞ্জ হলো, -70 থেকে -60 দিকে যাচ্ছে, কিন্তু -60 অব্দি রিচ করতে পারছে না, অর্থাৎ থ্রেশহোল্ড পোটেনশিয়াল অব্দি রিচ করতে পারছে না। তাহলে কি হবে, এই পোটেনশিয়ালটা এখানে লোকালি ডাই আউট হয়ে যাবে, এটাকেই বলা হচ্ছে লোকাল পোটেনশিয়াল। আমি তার থেকে আরেকটু জোরে যদি স্টিমুলাস দিই আবার হয়তো একটু বাড়বে, কিন্তু ইট ইজ নট এবল টু রিচ দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল, তাহলে আবার কি লোকালি ডাই আউট হবে, আবার লোকালি ডাই আউট হবে, এরকম করে চলতে থাকবে। এটা কখনোই থ্রেশহোল্ড পোটেনশিয়ালটাকে টাচ করতে পারছে না, যার ফলে অ্যাকশন পোটেনশিয়াল হবে না, প্রোপাগেশন হবে না, লোকালি ডাই আউট হয়ে যাবে। তাহলে এইটা হলো লোকাল পোটেনশিয়াল, যেখানে অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে একটা ফুল ব্লাউন একটা অ্যাকশন পোটেনশিয়াল হুইচ হ্যাজ দ্য ফরওয়ার্ড প্রোপাগেশন। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন হবে। এটা গেল একটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে লোকাল পোটেনশিয়াল, এটা হলো গ্রেডেড। গ্রেডেড কথাটার মানে হলো লোকাল পোটেনশিয়াল যখন একটা এখানে তৈরি হচ্ছে, একটা সাব থ্রেশহোল্ড স্টিমুলাস দেওয়ার কারণে হতে পারে এতটা হলো, হতে পারে আরেকটু বড় হলো, আরেকটু হতে পারে, তাহলে স্মল হতে পারে, লার্জ হতে পারে, ভেরি লার্জ হতে পারে। তার মানে এই যে লোকাল পোটেনশিয়ালে যে ফ্লাকচুয়েশনটা, এর স্ট্রেংথটা খুব ছোট হতে পারে, মিডিয়াম হতে পারে, বড় হতে পারে, খুব বড় হতে পারে, বাট ইট ইজ নট রিচিং আপ টু দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল। সেই জন্য এটাকে বলে গ্রেডেড বলা হচ্ছে। এটা স্মল হতে পারে, ভেরি স্মল হতে পারে, মিডিয়াম হতে পারে, লার্জ হতে পারে, ভেরি লার্জ হতে পারে। তাহলে এটা শুধুমাত্র লোকাল ফ্লাকচুয়েশন। তা লোকাল ফ্লাকচুয়েশনটা ডিফারেন্ট গ্রেডস আছে, থ্রেশহোল্ড পোটেনশিয়ালকে টাচ করবে না, সো দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল। কিন্তু অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে কিন্তু নন গ্রেডেড। নন গ্রেডেড কথাটার মানে হলো যদি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল চেঞ্জ হয়ে থ্রেশহোল্ড পোটেনশিয়াল অফ দ্য রিচ করে আফটার অ্যাপ্লিকেশন অফ এ থ্রেশহোল্ড স্টিমুলাস, সেখানে কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল হবে, সেজন্য নন গ্রেডেড। এবং নন গ্রেডেড বলার আরেকটা কারণ হচ্ছে এই যে অ্যাকশন পোটেনশিয়ালের যে হাইট বা ডিউরেশন, এটা হচ্ছে একটা গিভেন সেলের জন্য ফিক্সড আছে। এই যে আমরা অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি করেছি, এটা হচ্ছে নার্ভ বা নার্ভের ক্ষেত্রে একটা কার্ডিয়াক মাসেল হতে পারে, স্মুথ মাসেল হতে পারে, বা হচ্ছে এমনি নর্মাল স্কেলেটাল মাসেল হতে পারে। তাহলে যদি কোনো একটা থ্রেশহোল্ড পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয় কোনো পার্টিকুলার এক্সাইটেবল সেলের ক্ষেত্রে, সে নিউরন হোক, স্কেলিটাল মাসেল হোক, বা হচ্ছে স্মুথ মাসেল হোক, বা কার্ডিয়াক মাসেল হোক, তাহলে ওর যে টিপিক্যাল অ্যাকশন পোটেনশিয়াল সেটাই হবে। যদি সুপ্রা থ্রেশহোল্ড হয় তাহলে নির্দিষ্ট যে শেপ বা যে ডিউরেশন তার বাইরে কিন্তু হবে না, সেই জন্য এটাকে বলা হয় স্টিরিওটিপিক্যাল। যেমন হচ্ছে নন গ্রেডেড স্টিরিওটিপিক্যাল কথাটার মানে হলো যে এখানে যখন একটা আমি থ্রেশহোল্ড বা সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করছি, অ্যাকশন পোটেনশিয়ালটা কিন্তু এরকমই হবে। এরকম না যে আমি খুব জোরে একটা স্টিমুলাস দিয়েছি, সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস দিয়েছি বা অ্যাকশন পোটেনশিয়ালটা বড় হবে, সেটা কিন্তু নয়। ডিউরেশন এবং হাইট বা ফ্লাকচুয়েশন গুলো একটা গিভেন সেলের ক্ষেত্রে ফিক্সড। যেমন আমরা পরে ডিসকাস করব যে যখন কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে আমরা অ্যাকশন পোটেনশিয়াল দেখব, শেপটা এরকম হবে। এটা ওয়ার্কিং মায়োকার্ডিয়ামের ক্ষেত্রে। তাহলে এটা ওয়ার্কিং মায়োকার্ডিয়ামে আমি যত বড় থ্রেশহোল্ড বা তার সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস দিই না কেন, ডিউরেশন এবং শেপ কিন্তু চেঞ্জ হবে না। বা আমরা যখন পরে দেখব যে হার্টের যে পেসমেকার সেল, তারও একটা নির্দিষ্ট অ্যাকশন পোটেনশিয়াল আছে। সেই জন্য হচ্ছে যে যদি একটা ফুল ব্লাউন অ্যাকশন পোটেনশিয়াল ডেভেলপ করে আফটার অ্যাপ্লিকেশন অফ থ্রেশহোল্ড অর সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস, the shape duration will be fixed or typical for a particular cell or given cell. সেই জন্য এটাকে বলা হচ্ছে নন গ্রেডেড স্টিরিওটিপিক্যাল।
এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে লোকাল পোটেনশিয়াল শোজ দ্য ফেনোমেনা অফ সামেশন, অর্থাৎ লোকাল পোটেনশিয়ালে সামেশন হয়। সামেশন মানে অ্যাড আপ করা, মানে একসঙ্গে সম্মিলিত করা বা যুক্ত করা, সেটার নাম হলো সামেশন। এবং এইটাতে কিন্তু কোনো সামেশন হয় না। জিনিসটা কি তাহলে বোঝা যাবে, এখানে নো সামেশন। আমি জিনিসটা এক্সপ্লেন করছি তাহলে বোঝা যাবে। সামেশন বা অ্যাড হওয়া জিনিসটা কি, বা সংযুক্ত হওয়া জিনিসটা কি, সেটা হলো এই যে আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা হলো থ্রেশহোল্ড পোটেনশিয়াল -60 -70। এখানে একটা স্টিমুলাস খুব একটা মাইনিউট স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, তাহলে এতটা লোকাল ফ্লাকচুয়েশন তৈরি হলো, লোকালে ডাই আউট করলো। এবার যদি এরকম হয়, এখানে একটা স্টিমুলাস দিয়েছি, খুব একটা মাইনিউট স্টিমুলাস, সাব থ্রেশহোল্ড স্টিমুলাস, খুব হালকা একটা স্টিমুলাস, কয়েকটা সোডিয়াম এন্ট্রি হলো, লোকালে ডাই আউট হয়ে যাবে। এই যে এখানে লোকালে ডাই আউট হচ্ছে, ডাই আউট হওয়ার আগেই ঠিক ওই জায়গাতে যদি একটা আমি খুব র্যাপিডলি আর একটা সাব থ্রেশহোল্ড স্টিমুলাস দিয়ে দিই, দেখা যাবে আবার কিছুটা সোডিয়াম এন্ট্রি হবে, আবার কিছুটা নেগেটিভিটি কমছে। এখানে লোকালে ডাই আউট হওয়ার আগে দেখা গেল আমি এখানে আবার একটা মাইনিউট স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, আবার কিছুটা নেগেটিভিটি কমলো। আবার এখানে একটা আমি ছোট্ট স্টিমুলাস দিলাম, এবার কি হলো, ফাইনালি থ্রেশহোল্ড পোটেনশিয়ালকে টাচ করেছে। যখনই টাচ হবে তখন এখানে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে, তারপর একটা অ্যাকশন পোটেনশিয়াল যেরকম চলতে থাকে সেইটা হবে। তার মানে কি, যে আমি যদি একটা পার্টিকুলার মেমব্রেনের কোনো জায়গাতে ইন ভেরি কুইক সাকসেশন, মানে একটা সাব থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করেছি, সেটা শেষ হওয়ার আগে, লোকাল পোটেনশিয়ালটা শেষ হওয়ার আগে আবার একটা ইন ভেরি কুইক সাকসেশন র্যাপিডলি আবার স্টিমুলাস দিই, তাহলে কি হবে, দেখা যাবে এই লোকাল ফ্লাকচুয়েশন ডাই আউট না করে এই অ্যাড হতে 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 একটা সময় গিয়ে থ্রেশহোল্ড পোটেনশিয়াল বেস লাইনটাকে টাচ করবে, এন্ড দেয়ার উইল বি অ্যাকশন পোটেনশিয়াল। সেই জন্যই হচ্ছে এ সামেশন দেখায়। এটা এই যে একটা ডিফারেন্ট টাইমে, মানে খুব কুইক সাকসেশন, তাড়াতাড়ি, মানে খুব অল্প টাইম ডিফারেন্সে যে ছোট ছোট স্টিমুলাস অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেগুলো অ্যাড আপ হচ্ছে, এটাকে বলা হয় টেম্পোরাল সামেশন। অর্থাৎ একটা নিউরন বা একটা মাসেল সেলে একটা মেমব্রেনের মধ্যে ভেরি কুইক সাকশন র্যাপিডলি বারবার ছোট ছোট সাব থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা হচ্ছে, যাতে করে লোকাল পোটেনশিয়াল ও ডাই আউট করার আগে আবারটা লোকাল পোটেনশিয়াল হচ্ছে এবং তার অ্যাড হয়ে গিয়ে থ্রেশহোল্ড পোটেনশিয়ালকে টাচ করছে বেস লাইনটাকে, অ্যান্ড দেয়ার ইজ অ্যাকশন পোটেনশিয়াল। এই জিনিসটাকেই বলা হয় সামেশন। সামেশন আরেকটা হয়, এটা আমি অন্য একটা কোনো ভিডিওতে আলোচনা করব। একটা স্পেশাল সামেশন হয়, সেটা আমি আজকে এখানে ডিসকাস করছি না, এখানে ছোট্ট করে একটু খালি বললাম। আর ডেফিনেটলি অ্যাকশন পোটেনশিয়ালের সামেশনের কোনো ব্যাপার নেই। যখনই একটা থ্রেশহোল্ড স্টিমুলাস দিলাম বা সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস দিলাম, রেস্টিং থেকে থ্রেশহোল্ড পোটেনশিয়ালে গেল, অ্যান্ড দেয়ার উইল বি অ্যাকশন পোটেনশিয়াল। সুতরাং এখানে নো সামেশন, এখানে সামেশনের কোনো ব্যাপার নেই। এখানে থ্রেশহোল্ড বা সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলাস দিলে অ্যাকশন পোটেনশিয়াল হবে, আর যদি সাব থ্রেশহোল্ড স্টিমুলাস হয়, দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল ফর এ গিভেন অর পার্টিকুলার নার্ভ অর মাসেল সেল। তো এটাকে বলা হয় অল অর নান ফেনোমেনা। অল অর নান ফেনোমেনা, অর নান ল যেটাকে বলি আমরা, অল অর নান ল অর ফেনোমেনা। অর্থাৎ সেখানে যদি একটা থ্রেশহোল্ড স্টিমুলাস দেওয়া হয় তো অ্যাকশন পোটেনশিয়াল হবে, আর থ্রেশহোল্ড পোটেনশিয়ালে কম স্ট্রেংথের স্টিমুলাস দিলে দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল। সেই জন্য অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে অল অর নান ল বা ফেনোমেনা ফলো করে। আর এক্ষেত্রে সামেশন, এখানে অল অর নান না, এটা সামেশন হতে পারে, এখানে নো সামেশন, আর এটা অল অর নান ফেনোমেনা বা লো, মানে হয় অ্যাকশন পোটেনশিয়াল হবে, না হয় হবে না। তাহলে আশা করি লোকাল পোটেনশিয়াল এবং অ্যাকশন পোটেনশিয়ালের ডিফারেন্সটা বোঝা গেছে।
ছোট্ট করে দুটো জিনিস আমি খালি আলোচনা করব, যেটা বললাম একটু আগে। রিওবেস অ্যান্ড ক্রোনেক্সি। রিওবেসটা আর কিছুই না, একটা হচ্ছে যে যখন একটা কোনো স্টিমুলাস অ্যাপ্লাই করা হয় একটা এক্সাইটেবল সেলের ক্ষেত্রে, তো দুটো জিনিস হতে পারে। বা ধরুন কোন একটা নার্ভ সেল আছে, নিউরন, একটা নার্ভ সেল, নিউরন সেল, এখানে একটা আমি ইলেকট্রিক্যাল স্টিমুলাস অ্যাপ্লাই করছি। একটা এক্সাইটেবল সেল, নার্ভ সেলের ক্ষেত্রে একটা আমি, বা মাসেল সেলের ক্ষেত্রে একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাস আমি অ্যাপ্লাই করছি। তো এখানে দুটো জিনিস থাকবে, একটা হলো যে স্টিমুলাসটা দিচ্ছি তার স্ট্রেংথ কিরকম, মানে ইলেকট্রিসিটি কতটা। তাহলে একটা হলো স্ট্রেংথ, আর সেই স্ট্রেংথের একটা স্টিমুলাস কতটা টাইম ধরে আমি অ্যাপ্লাই করছি, সেটা হলো টাইম ডিউরেশন। কারণ এই যে স্ট্রেংথ অ্যান্ড টাইম ডিউরেশন বা টাইম, এ দুটো কনস্ট্যান্ট থাকে। তাহলে রিওবেসটা হচ্ছে বেসিক্যালি এটা একটা মিনিমাম, তাহলে রিওবেসটা কিছুই না, এটা হলো একটা মিনিমাম স্ট্রেংথের ইলেকট্রিক্যাল স্টিমুলাস। মিনিমাম স্ট্রেংথ of an electrical stimulus of very long duration, which is able just to produce an action potential after application of the stimulus in a excitable cell। মানে হচ্ছে কোন একটা এক্সাইটেবল সেল বা নার্ভ সেলের ক্ষেত্রে মিনিমাম স্ট্রেংথের একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাস দিচ্ছি ফর এ লং ডিউরেশন টু প্রডিউস জাস্ট অ্যান অ্যাকশন পোটেন্সিয়াল, সেই জিনিসটাকে বলা হচ্ছে রিওবেস। তাহলে রিওবেসটার কিছুই না, একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাসের স্ট্রেংথ কতটা, যেটা মিনিমাম একটা ম্যাক্সিমাম ডিউরেশন ধরে আমি দিচ্ছি, যাতে করে একটা নিউরন সেল বা এক্সাইটেবল সেলের ক্ষেত্রে জাস্ট একটা অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হচ্ছে বা রেসপন্স তৈরি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে রিওবেস। তাহলে রিওবেসটা হচ্ছে একটা কিছুই না, ইলেকট্রিক্যাল স্টিমুলাসের মিনিমাম ইন্টেন্সিটি অ্যাপ্লাইড ফর এ লং ডিউরেশন, আইডিয়ালি ইনডেফিনিট ডিউরেশন অর ভেরি লং ডিউরেশন, যাতে করে একটা জাস্ট অ্যাকশন পোটেনশিয়াল বা রেসপন্স প্রডিউস হচ্ছে, সেটাই হলো রিওবেস। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রেংথ অফ ইলেকট্রিক্যাল স্টিমুলাস। তাহলে এর ইউনিটটা হবে কিন্তু মিলি অ্যাম্পিয়ার অর ভোল্ট। আর ক্রোনেক্সিটা হচ্ছে কিছুই না, একটা স্টিমুলাসের মিনিমাম টাইম। তাহলে এটা হচ্ছে মিনিমাম টাইম অর ডিউরেশন অফ এ স্টিমুলাস অফ ডাবল রিওবেস। তাহলে জিনিসটা কি, তাহলে ক্রোনেক্সিটা হচ্ছে যে কোনো একটা এক্সাইটেবল সেল লাইক নিউরন সেল একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাস দেওয়া হচ্ছে, যার ইন্টেন্সিটি হচ্ছে রিওবেসের ডাবল, আর মিনিমাম টাইমে দেওয়া হচ্ছে। তাহলে এই যে একটা জিনিস বলেছিলাম যে স্ট্রেংথ আর টাইম দুটো কনস্ট্যান্ট, তাহলে এখানে কি হচ্ছে, টাইমটা একদম মিনিমাম দিচ্ছি, আর স্ট্রেংথটা বা ইন্টেন্সিটি, ইলেকট্রিসিটির ইন্টেন্সিটি রিওবেসের ডাবল, সেই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ক্রোনেক্সি। এবার হচ্ছে যে কোনো একটা সেলের ক্ষেত্রে, বা নিউরন সেল হতে পারে, মাসেল সেল হতে পারে,
তা রিওবেস বা ক্রোনেক্সি যত কম হবে তার এক্সাইটেবিলিটি তত বেশি। মানে আমি যত কম ইন্টেন্সিটি ইলেকট্রিক্যাল একটা কারেন্ট বা স্টিমুলাস যত কম ডিউরেশনে স্টিমুলেট করতে পারবো, দ্যাট মিনস দ্যাট সেল ইজ মোর এক্সাইটেবল। আর কোন একটা সেলের ক্ষেত্রে টাইমটাও বেশি লাগছে বা ইলেকট্রিসিটির স্ট্রেংথটাও বেশি লাগছে টু প্রডিউস অ্যান অ্যাকশন পোটেনশিয়াল ও রেসপন্স, তার মানে কি দ্যাট সেল ইজ লেস এক্সাইটেবল। তাহলে এই রিওবেস এবং ক্রোনেক্সি দিয়ে একটা আমরা কোনো পার্টিকুলার এক্সাইটেবল সেলের ক্ষেত্রে আমরা তাদের এক্সাইটেবিলিটি মেজার করতে পারি। তাহলে কোনো একটা সেলের ক্ষেত্রে রিওবেস বা ক্রোনেক্সি যত কম হবে, দ্যাট সেল ইজ মোর এক্সাইটেবল। এটা আমাদের কেন জানতে হয়, যে অনেক সময় ইলেকট্রো ডায়াগনস্টিক টেস্ট হয়, কার হয়তো নিউরোপ্যাথোলজি কিছু একটা হয়েছে বা নিউরোপ্যাথি হয়েছে, একটা মায়োপ্যাথি হয়েছে, তাহলে কি হবে, একটা মাসেল বা নার্ভ ডিনার্ভেটেড হয়েছে, তাহলে কি হবে, ওদের কন্ডাকশন প্রপার্টিগুলো খারাপ হয়ে যায়। তখন দেখা যাবে যে সেই নার্ভ বা সেই মাসেলকে স্টিমুলেট করতে হায়ার স্ট্রেংথের ইলেকট্রিক স্টিমুলাস বেশি টাইম ধরে দিতে হচ্ছে এবং রেসপন্সটাও কম হবে বা একদম হবে না। তাহলে এই যে আমরা ইএমজি বা অর্থাৎ ইলেকট্রো যে মায়োগ্রাফি বা নার্ভ কন্ডাকশন টেস্টগুলো করি, সেইখানে কিন্তু রিওবেস এবং ক্রোনেক্সির একটা বিশাল ইম্পর্টেন্স রয়েছে। সেগুলো দেখে আমরা সেই নিউরোপ্যাথোলজি বা যে নিউরোপ্যাথিগুলো হয় বা মায়োপ্যাথিগুলো হয়, সেগুলোকে কিন্তু অ্যানালিসিস করা যায়। তাহলে রিওবেস এবং ক্রোনেক্সি, আশা করি জিনিসটা বোঝা গেল। তাহলে ফর এ গিভেন সেল, রিওবেস এবং ক্রোনেক্সি যত কম হবে, দ্যাট ইন্ডিকেটস দ্যাট দ্য সেল ইজ মোর এক্সাইটেবল। আর যখন কোনো নিউরোপ্যাথি বা মায়োপ্যাথি হচ্ছে, তখন কিন্তু রিওবেস এবং ক্রোনেক্সি দুটোই বেড়ে যাবে এবং সেই প্যাথোলজি বা ডিজিজগুলোকে আমরা কিন্তু সেই ইলেকট্রো ডায়াগনস্টিক টেস্ট থেকে অ্যানালিসিস করতে পারবো যে কতটা সিভিয়ার বা কতটা গ্রেড নিউরোপ্যাথি বা মায়োপ্যাথি হয়েছে। আশা করছি জিনিসটা বোঝা গেল। আরেকটা ছোট্ট জিনিস বলে আজকে শেষ করব, এটা হলো ফেনোমেনা অফ অ্যাকোমোডেশন। জিনিসটা কি, যদি কারো ব্লাডে পটাশিয়াম খুব বেশি বেড়ে যায় ফর এ লং ডিউরেশন বা ক্রনিক, একটা হাইপার ক্যালিমিয়া হয়ে গেছে, তাহলে ব্লাডে হাইপার ক্যালিমিয়া হয়েছে মানে ব্লাডে পটাশিয়াম লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে। তাহলে এখানে যে সেলটা আছে, নর্মালি কি হয় যে সেলের ভিতরে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে, এখানে কি থাকে, লিকি পটাশিয়াম চ্যানেল, এই লিকি পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম লিক করতে থাকে। তাহলে পটাশিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা হচ্ছে ইনসাইড টু আউটসাইড। এবার যদি কোনো কারণে ব্লাডের মধ্যে পটাশিয়াম কনসেন্ট্রেশনটা বেড়ে যায় বা হাইপার ক্যালেমিয়া হয়, তাহলে কি হবে, এই পটাশিয়ামের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেইটা কিন্তু কমে যাবে। তার ফলে কি হবে, যতটা পটাশিয়াম লিক করার কথা ততটা পটাশিয়াম কিন্তু লিক করতে পারবে না ভায়া দ্য লিকি পটাশিয়াম চ্যানেল, যার ফলে যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সেইটা কিন্তু -70 থাকবে না, -70 কিছুটা কম হবে। সাপোজ আমি ধরলাম -65 আছে। তাহলে এবার জিনিসটা কি হচ্ছে, তাহলে এইটা হলো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70, এইটা হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়াল -60। তাহলে পটাশিয়াম যদি কম লিক করে তাহলে কি হবে, পজিটিভ আয়ন লস কম হচ্ছে, তাহলে পজিটিভিটি গেনটা কিছুটা হবে, মানে অলরেডি সেলের ভিতরে কিছুটা পটাশিয়াম রিটেনশন হবে, যার ফলে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল দেখা যাবে যে -70 না থেকে হবে হয়তো দেখা গেছে -65 হয়ে আছে, বা আরো হয়তো একটু বেশি আমি ধরলাম -68, মানে কমছে। আর কি, সরি ভুল বলছি, এটা কমতে শুরু করবে। তাহলে এটা যদি -60 হয়, হতে পারে এটা হয়তো -59 গিয়ে দাঁড়িয়েছে, ভুল, সরি, ঠিক আছে, হ্যাঁ।
তাহলে মানে কি হলো, নেগেটিভিটি কম, কিন্তু সেই নেগেটিভিটিটা কিন্তু থ্রেশহোল্ড পটেনশিয়ালকে টাচ করতে পারেনি। মানে পটাশিয়াম লিক কম হওয়ার কারণে, লিকটা কেন কম হচ্ছে, যেহেতু হাইপার ক্যালেমিয়া, ব্লাডে পটাশিয়াম কনসেন্ট্রেশন বেড়ে গেছে, পটাশিয়াম লিকটা কম হচ্ছে, তাহলে কি হবে, যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল উইল বি ভেরি নিয়ার টু থ্রেশহোল্ড পোটেনশিয়াল বাট নট অ্যাট থ্রেশহোল্ড পোটেনশিয়াল। এবার এখানে একটা জিনিস মনে হতেই পারে যে যেহেতু এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা অলরেডি কমে গিয়ে, নেগেটিভিটি কমে গিয়ে -60 কাছাকাছি আছে, তাহলে সামান্য একটি স্টিমুলাস অ্যাপ্লাই করলে কি হবে, অ্যাকশন পোটেনশিয়াল হবে, কিন্তু সেটা হয় না। তার কারণটা হচ্ছে এই যে একটা লং ডিউরেশন ধরে, ক্রনিক বা অনেক সময় ধরে ব্লাডে পটাশিয়াম কনসেন্ট্রেশন বেড়ে গেছে, হাইপার ক্যালিমিয়া হয়েছে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ভেরি নিয়ার টু দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল, দেখা যায় যে এই কন্ডিশনে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো হয় সেগুলো অ্যাক্টিভ হওয়ার ফলে রেদার কি হয়, ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে যায়, যেখানে ইনঅ্যাক্টিভ গেটটা তো ক্লোজ থাকে আর অ্যাক্টিভ গেটটা ওপেন আছে। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ কনফিগারেশন অফ দ্য সোডিয়াম চ্যানেল। তাহলে এই অবধি কি বলা হলো না, বিকজ অফ হাইপার ক্যালিমিয়া, ব্লাডে পটাশিয়াম বেড়ে গেছে, তাহলে সেল থেকে পটাশিয়াম লিক কম হচ্ছে, তাহলে সেলের ভেতরে নেগেটিভিটি উইল বি লেস, ভেরি নিয়ার টু দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল, কারণ পটাশিয়াম লস হতে পারছে না। আইডিয়ালি মনে হতে পারে যে যেহেতু ভেরি নিয়ার টু দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল, তাহলে সামান্য একটি স্টিমুলাস অ্যাপ্লাই করলে অ্যাকশন পোটেনশিয়াল হবে। ইনফ্যাক্ট অ্যাকশন পোটেনশিয়াল হবে না। তার কারণটা কি, যে যখন একটা বেশি সময় ধরে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ভেরি নিয়ার টু দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে যায়, তাহলে সেই সময় যত স্টিমুলাস আমি অ্যাপ্লাই করি, দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল, মাসেল কন্ট্রাকশন হবে না। যার সেই জন্য দেখা যায় যাদের ব্লাডে পটাশিয়াম বেড়ে গেছে, হাইপার ক্যালিমিয়া হয়েছে এবং ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে, তখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যদিও ভেরি নিয়ার টু দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল, একটা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করলেও কোনো রেসপন্স হবে না, দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, তার কারণটা হচ্ছে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে পার্মানেন্টলি, মাসেল কন্ট্রাকশন হবে না। সেই জন্য কি হবে, পেশেন্ট কমপ্লেন করে যে মাসেল উইকনেস হচ্ছে, খুব দুর্বল লাগছে, তার কারণটা হচ্ছে যে অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে না। তাহলে এই যে হাইপার ক্যালিমিয়াতে সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে গেছে এবং সেলের এক্সাইটেবিলিটি কমে গেছে, বিকজ অফ দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলস আর ইন ইনঅ্যাক্টিভ কনফিগারেশন, তাহলে অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে না বা এক্সাইটেবিলিটি কমে গেছে। এই যে কন্ডিশনটা, এটাকেই বলা হচ্ছে ফেনোমেনা অফ অ্যাকোমোডেশন। তাহলে ফেনোমেনা অফ অ্যাকোমোডেশনের ডেফিনেশনটা হচ্ছে, it is the reduction in excitability of a nerve or muscle cell when a stimulus is applied slowly and gradually so that there is no action potential. তাহলে আশা করছি এই ফেনোমেনা অফ অ্যাকোমোডেশন জিনিসটা বোঝা গেল। পেশেন্ট কি কমপ্লেন করবে, যেহেতু মাসেল কন্ট্রাকশন হচ্ছে না, পেশেন্ট কমপ্লেন করবে যে উইক লাগছে, খুব উইক, হাত পা নড়াতে পারছে না, দুর্বল হয়ে গেছে, একটা হয়তো প্যারালিসিস হয়ে গেছে, হার্টেরও কিছু অ্যারিথমিয়া হবে, সেটাতে আমি ডিসকাশনের টপিক আজকে আমি যাচ্ছি না। তাহলে এটাই হচ্ছে ফেনোমেনা অফ অ্যাকোমোডেশন, যেখানে রিডিউসড এক্সাইটেবিলিটি অফ এ মাসেল ও নার্ভ সেল। কারণ এই ক্রনিক হাইপার ক্যালেমিয়াতে যদিও রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ ভেরি নিয়ার টু দ্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল, বাট ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলস আর ইন পার্মানেন্টলি ইন ইনঅ্যাক্টিভ কনফিগারেশন। সেই জন্য যত আমি স্টিমুলাস অ্যাপ্লাই করি না কেন, দেয়ার উইল বি নো অ্যাকশন পোটেনশিয়াল, নো রেসপন্স, অ্যান্ড দ্যাট ইজ ফেনোমেনা অফ অ্যাকোমোডেশন। তো আশা করছি আজকে অনেক ছোটখাটো জিনিস আলোচনা করলাম, কতটা ভালো বোঝাতে পেরেছি জানি না, কতটা ভালো লাগবে আমি জানি না। যারা দেখছেন বা যারা দেখবি, জুনিয়রদের উদ্দেশ্যে বলছি, পজিটিভ কমেন্ট করিস, আরো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাস। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, আর একটা বা দুটো ক্লাসে আমি অ্যাকশন পোটেনশিয়ালটা শেষ করব।